নতুন সরকার আসার পর ভালো হয়েছে আইন শৃঙ্খলা। পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ট্যাক্স বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করতে পারলে উন্নয়নে গতি আসবে, কর্মসংস্থানের সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। সরকারি দলের নেতাদের কথাবার্তা উস্কে দিচ্ছে অপরাধ, বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা, দাবি বিরোধী দলীয় নেতার। 2 দিনের ব্যবধানে ভূমিকম্পে আবারও কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। মাত্রা 5.3, উৎপত্তিস্থল সাতক্ষীরা। অমর 21 বইমেলায় ছুটির দিনেও বাড়েনি ভিড়, কিছু স্টলে এখনো শেষ হয়নি সাজসজ্জা। কতটা জমবে তা নিয়ে পাঠক, লেখক, প্রকাশকদের মিশ্র মত। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। হামলায় 274 তালেবান ও 55 পাকিস্তানি সেনা নিহতের পাল্টাপাল্টি দাবি, শান্তির আহ্বান জাতিসংঘের। রমজানের মাঝেও ছুটির দিনে মন্ত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দিচ্ছেন নানা আশ্বাস। বলছেন মানুষের উন্নয়নে কাজ করছেন তারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তারা। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে। এছাড়া দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করার কথা জানান মন্ত্রীরা। ছুটির দিনে দেশের বিভিন্ন এলাকায় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছেন বিভিন্ন পরিকল্পনার কথা। ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে তারপরে যদি প্রয়োজন হয় এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। রাজশাহীতে ছুটির দিনের সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, জমি সংক্রান্ত সমস্যার সমাধানে ওয়ান স্টপ সেন্টার চালুর কথা ভাবছে সরকার। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কীভাবে মুক্ত করা যায়। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে, এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে না। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরে সাংবাদিকদের এই কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। আপনি যদি সিনসিয়ারলি অনেস্টলি রিপোর্টিং করতে থাকেন, আমরা সেই রিপোর্টিংগুলি দেখে ব্যবস্থা নেব। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, ভবিষ্যতে বাঁধ নির্মাণে আর দুর্নীতি হবে না। প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। টাঙ্গাইলের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছেন তারা। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদনমুখী শিল্প বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য। চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ব্যবসা, মাদক পাচার এবং মাদক সেবন, এগুলোকে আমরা সম্পূর্ণরূপে আমরা নির্মূল করতে চাই। রাঙামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, 180 দিনের কর্মসূচিতে চমক থাকবে। পার্বত্য অঞ্চলে আমরা 80 দিনের প্রোগ্রাম করলাম। 180 দিনের মধ্যে এখানে সুষম উন্নয়ন সহ সমস্ত প্রোগ্রাম এমন উন্নয়ন করে যে আপনার চমক হিসাবে দেখতে পাবেন। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রতিফলন দ্রুতই দেখতে পারবে জনগণ। জামালপুরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে জয়পুরহাটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।
ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়লে উন্নয়নে গতি আসবে, কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এসব কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের নৌবাহিনীর জন্য হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার, আর দেশে বিনিয়োগ বাড়াতে হলে কর নীতিতে সংস্কার আনতে হবে। একই সঙ্গে দেশের ভেতরে ও দেশের বাইরে থেকে বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আগামী বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। ইনভেস্টমেন্ট বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে গিয়ে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। আমি যেটা আবারও বলছি, কর্মসংস্থান এটা প্রায়োরিটি আমাদের। সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে, আর সরকারি দলের নেতাদের কথাবার্তা উস্কে দিচ্ছে অপরাধ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জুম্মার নামাজের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় আমির আরও বলেন, সরকার দলীয় কেউ যাতে এই সব অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান, তাহলে অপরাধ দূর করা সম্ভব নয়। তারা সদিচ্ছার পরিচয় দিলেই সমাজ ভালো হবে। সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কিভাবে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন, এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3। দুপুর 1:53 এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তারা জানিয়েছেন, উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা আশাশুনি। ভূমিকম্পে সাতক্ষীরায় সদর উপজেলার ঝাউডাঙ্গা শ্মশানঘাটের পাঁচিল, তালা উপজেলার নগরঘাটা গ্রামের কয়েকটি কাঁচা ঘরবাড়ি, অর্ধশতাধিক বাড়ির দেয়ালে ফাটল সহ ছোট ছোট ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ধরন মাঝারি মাত্রা থাকায় বেশ ঝাঁকুনি ছিল বলছে সাতক্ষীরার আবহাওয়া অফিস। একই সময়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো হতাহতের খবর দেয়নি। গত পরশু থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। চাহিদা কমায় রাজধানীর বাজারে দাম কমেছে সবজি ও মুরগির। দাম খানিকটা কমলেও রমজানের শুরুতে উত্তাপ ছড়ানো শসা, লেবু ও বেগুন এখনো বিক্রি হচ্ছে চড়া দরে। বিক্রেতারা বলছেন, বাজারে রোজার উত্তাপ কমে এলেও ঈদের চাহিদা বাড়ে এমন পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে বাড়তে শুরু করেছে সুগন্ধি চাল সহ মশলা জাতীয় পণ্যের দর। সারা বছর লেবুর খুব বেশি চাহিদা না থাকলেও রমজানে এর চাহিদা বাড়ে। রোজা থেকে ইফতারিতে একটু শরবতের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এই পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে। রমজানের শুরুতে আকাশ ছোঁয়া লেবুর দাম খানিকটা কমে এলেও এখনও স্বাভাবিক হয়নি। শসা ও বেগুনের দরও চড়া। প্রথম রোজা থেকে অনেক দাম কমছে। বেগুন এখন 120 টাকা, শসা হইলে 100 টাকা, ক্ষীরে 80 টাকা, লেবু 80 টাকা, 100 টাকা। রোজার সময় অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইটেমেরই কিন্তু একটু বাড়ে। নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি যেটা আমরা বলি ওটা ওভাবে হচ্ছে না। খিলগাঁও তালতলা কাঁচা বাজারের বিক্রেতারা বলছেন, চাহিদা কমে যাওয়ায় শিম, ফুলকপি, বাঁধাকপি সহ বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে করলা, ঢেঁড়স সহ গরম মৌসুমের সবজির দাম বাড়তি। এই করলাটা ছিল আপনার 200 টাকা কেজি, বড়টা 280 টাকা ছিল। আর বড় করলা মনে হয় 180 টাকা বেচন যায়। ভোক্তাদেরও কিছু দোষ আছে, যেটা দেখা যাচ্ছে অতিরিক্ত চাহিদা হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত সেটা কম নেওয়া। চাহিদা কমায় দাম কমেছে ব্রয়লার মুরগির, তবে সে তুলনায় বাড়তি সোনালী মুরগির দর। আর ডিম বিক্রি হচ্ছে 100 টাকা ডজন দরে। এখন দাম কম আর কি, কমছে। ব্রয়লার 170 টাকা চলতে আছে, সোনালীটা এখন 300 চলতে আছে। খুচরা বাজারে পেঁয়াজ 40 থেকে 45, আমদানি করা আদা 140, আর রসুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, স্থিতিশীল আছে ডাল, তেল, চিনির দাম। তবে ঈদে চাহিদা বাড়ে এমন পণ্যের দাম বৃদ্ধির পায়তারা চলছে। এরই মধ্যে দাম বেড়েছে সুগন্ধি চালের। 5 লিটার তেল পাওয়া যায় না, 2 লিটার তেল পাওয়া যায় না। আর কিশমিশ, কাজু বাদাম এগুলোর দাম ঈদে আসার আগে বাড়ে যায়। বিশেষ করে পোলাও চালের প্যাকেটের দাম বাড়তে, একটা প্যাকেটে আপনার 30টা বাড়ছে, 25টা বাড়ছে। যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে,
এবং বাজার মনিটরিংটা যদি ঠিক থাকে তাহলে এটা সম্ভব আর কি। বাজারে খাসির মাংস ১৩০০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কিছুটা অগোছালোভাবে চলছে অমর ২১শে গ্রন্থমেলার দ্বিতীয় দিন। শুক্রবার ছুটির দিনেও নেই পাঠক দর্শনার্থীদের তেমন ভিড়। রোজার মাসে কতটা জমবে এবারের মেলা তা নিয়ে লেখক পাঠকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্রবারের বইমেলার চিরচেনা চেহারা অনুপস্থিত। অন্যবারের মতো পাঠক দর্শনার্থীদের ভিড় তেমন একটা নেই। একেতে রোজা, তার ওপর ফেব্রুয়ারির শেষ ভাগ, সব মিলে যেন অপ্রস্তুত বইমেলা। বিভিন্ন স্টলে এখনো শেষ হয়নি সাজসজ্জার কাজ। সব মিলিয়ে মেলা আদৌ জমবে কিনা সেই শঙ্কা প্রকাশকদের মধ্যে। এবারে অমর ২১শে গ্রন্থমেলা ২০২৬টা আমাদের অব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা শুরু হলো। আর সবচেয়ে বিষয় আমরা এবারে বইমেলায় পেলাম না ভ্যালেন্টাইন ডে। ফাল্গুনের যে দিনগুলো ছিল, এই ফাল্গুনের দিনগুলোর যে বইমেলাটা আমরা আনন্দ উপভোগ করতাম, এটাও থেকে আমরা বঞ্চিত হলাম। এবং ২১এর যে বইমেলা ছিল, ২১এর যে চেতনা ছিল, এটাও আমরা পেলাম না। সব মিলিয়ে আমরা যদি বলি একজন প্রকাশক হিসেবে, বইমেলাটা আসলে সেভাবে জমলো না। আসলে আমরা প্রথমে দ্বিধা ছিলাম, দুটো গ্রুপে হয়ে গেছে আমাদের প্রকাশকদের মাধ্যমে। কেউ চেয়েছিল মেলা রোজার পরে মেলা করতে, আবার আমরা চেয়েছিলাম যে ২১এর চেতনাকে সামনে রেখে মেলাটা ধরে রাখার জন্য। তো শেষ পর্যন্ত রোজার মধ্যে মেলা হচ্ছে, কিন্তু মেলাটা আরেকটু আগে হওয়ার। তবে পাঠকরা জানান মিশ্র অনুভূতি, লেখকরাও কিছুটা হতাশ। একবার বলেছিল হবে না, কিন্তু হওয়া থেকে মনে না হলেই ভালো ছিল। আগেকার মতো যে ওইরকম জমজমাট হবে বলে আশা করা যাচ্ছে না। আমরা আশাবাদী যে এবারের বইমেলাটি মানে কম দিনের হলেও, কম সময়ের হলেও আমাদের লেখক পাঠকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠবে। আজকে প্রথম দিন, সেই হিসেবে হয়তো একটু ভিড় কম, কিন্তু আমি বিশ্বাস করি সবাই মেলায় আসবে এবং মেলা জমে উঠবে। এদিকে এবারের বইমেলার প্রথম শিশু প্রহরে ছিল ছবি আঁকা ও আবৃত্তির মতো বেশ কিছু আয়োজন। তবে সিসিমপুর না থাকায় কিছুটা হতাশ কোমলমতিরা। বইমেলা কি আদৌ হবে নাকি হবে না, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে উদ্বোধন হলো অমর ২১শে গ্রন্থমেলা। আজ মেলার দ্বিতীয় দিন হলেও এখনো স্টলের সাজসজ্জা কিন্তু শেষ হয়নি, এখনো কাজ চলছে বিভিন্ন রকমের। আর এই মেলা আদৌ জমবে কিনা সেই শঙ্কা সম্ভাবনাকে মাথায় রেখেই প্রকাশক লেখক মেলায় আসতে শুরু করেছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, অমর ২১শে গ্রন্থমেলা, ঢাকা। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ড নুরা। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন এজাহারভুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। অনেক স্বপ্ন নিয়ে বরিশাল থেকে আমেনা আক্তার এসেছিলেন নরসিংদীতে। বিলপাড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন বাবা মার সঙ্গে। বৃহস্পতিবার মাধবদীর একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সম্প্রতি একটি কারখানায় কাজে যোগ দিয়েছিল আমেনা। সেখানেই পরিচয় হয় স্থানীয় বখাটে নুরার সঙ্গে। অভিযোগ আছে, প্রেমের প্রস্তাবে আমেনা রাজি না হলে ৫-৬ জন তরুণকে নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মহিষাসুরা ইউনিয়নের সাবেক সদস্য আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন, কিন্তু পরে ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। মেম্বারের কাছে, জেরাম সরকারের কাছে আমরা বলছি, আর আমরা বিচারে আশ্বাস দিচ্ছি, না করে পরে আমরা আরো হুমকি দেয়। কি হলে কেউ জানাজানি করা হয়েছে না, না করে আমরা বয়ে কেউ জানাই না। জানে মারিয়া বলাইছে, যারা যারা মারছে হ্যাঁ আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। উপায়ন্ত না পেয়ে মেয়েকে আত্মীয়র বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে নুরার নেতৃত্বে ৬ তরুণ তাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার মেলে মরদেহ। রোমহর্ষক এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। আমরা সবাই দাবি করব যে এটার বিচার ফাঁসি হোক। তারা বিচারক হইয়া তারা এই ধরনের একটা ঘটনাকে থানা মামলা দায়ের না করে তারা কেন এটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা স্থানীয়ভাবে এটার বিচার চাই। পাশাপাশি এরকম ঘটনা যেমন আর মাধবদী, নরসিংদী তথা বাংলাদেশে এরকম আমেনার মতো যেমন কোনো ঘটনা না ঘটে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। জানান, কোনো অপরাধী রেহাই পাবে না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে।
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ডিবিসি নিউজ ডেস্ক। নরসিংদী সহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই পরবর্তী সময়ে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দেশজুড়ে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় সরকারকে জিরো টলারেন্স নীতি নেয়ারও দাবি জানান তিনি। GS-SM ফরহাদ বলেন, নরসিংদীর ঘটনায় রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সরকারকে কঠোর হওয়ারও আহ্বান তার। সমাবেশে বক্তারা নরসিংদী সহ বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচার দাবি করে নানা স্লোগান দেন। এক কিশোরকে 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো, তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। নরসিংদী খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। 28 সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিকালে রাজধানীর সবুজবাগ এলাকার খাল পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এর আগে সবুজবাগের বিভিন্ন এলাকা ঘুরে জিরানি ও মান্ডা খাল ঘুরে দেখেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে চান। এছাড়া সারা দেশের নদী, নালা, খাল, বিল সচল রাখাতে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। দখলকৃত জায়গা উদ্ধার করে খাল খনন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এদিকে পরিদর্শন শেষে রাজধানীর কদমতলা যুব সমাজ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি। পুরোপুরি বাস্তবায়ন চান, কারণ এই খালগুলি পাশে অক্ষয় হবে, নান্দনিক পরিবেশ পার্কও তৈরি করা হবে। সে কারণে যদি তাহলে 2028 সালে যেটা পুরোপুরি বাস্তবায়ন হবে। অবৈধ দখলদারদের তো আমরা কোনোভাবেই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রশি টানানো নিয়ে দ্বন্দ্বে ফরিদপুরে জুয়েল আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভাগাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সরফরাজের পরিবারের সাথে জুয়েল আহমেদের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশ পথে রশি টানানোর সময় অযাচিত শব্দের ব্যবহার করে নানা রকম উচ্ছৃঙ্খলতা করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জুয়েলের মৃত্যু হয়। এই ঘটনায় সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সহ 12 জন আহত হয়েছে। দুপুর 12টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ 4 আসনের পরাজিত ধানের শীষের প্রার্থীর দলীয় কার্যালয়ে রাশেদ খানের উপস্থিতিতে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে সভা চলছিল। হঠাৎ করে তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গেলে দুই পুলিশ কনস্টেবল সহ 12 বিএনপি নেতাকর্মী আহত হয়। এই ঘটনার পর থেকে টান টান উত্তেজনা বিরাজ করছে। টাকা নয়, দিনে একটি ভালো কাজ করলেই মিলছে খাবার। এভাবে ছিন্নমূল মানুষকে বিনামূল্যে খাওয়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। রমজানেও পিছিয়ে নেই তারা। রাজধানীতে প্রতিদিন 7,000 মানুষকে দেয়া হচ্ছে ইফতার। ঢাকার বাইরে 5 জেলায় চলছে তাদের কার্যক্রম। আজকে ভালো কাজ করছি, একটু অন্ধরে পথ দেখাই দিয়েছি। দাম বলতে মাত্রই দুটি প্রশ্ন, উত্তরে মিলবে পেট পুড়ে খাবার। জবাব না দিলেও সমস্যা নেই, রাখতে পারেন বাকি। শুধু কথা দিতে হবে পরের দিন করবেন দুটো ভালো কাজ। কারো ক্ষতি করি না, এটাই ভালো কাজ। ব্যতিক্রমে এই হোটেলে নেই ক্যাশ কাউন্টারের হিসেব নিকেশ, জাঁকজমকপূর্ণ টেবিল কিংবা বয় বেয়ারার হাক ডাক। আছে শুধু রাস্তার পাশে লেখা ভালো কাজের হোটেল।
রাজধানীর একদল তরুণের ভাবনাতেই এই উদ্যোগের শুরুটা 2009 সালে। সে সময় সপ্তাহে খাওয়ানো হতো, আর এখন প্রতিদিন ঢাকার 16টি স্থানে আয়োজন করা হয় প্রায় 5 থেকে 7,000 মানুষের খাবার। পবিত্র রমজান মাস, আমরা ইফতারে মোটামুটি এখন 7,000-এর মতন ইফতারের আয়োজন হচ্ছে প্রতিদিন আর কি। তো এটা আসলে আমাদের শুধু একার পক্ষে সম্ভব না। আমরা সবাইকে, আমাদের যারা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে তাদের সবাইকেই বলবো যে আপনারা আপনাদের সবার জায়গা থেকে যে অন্তত কেউ যাতে না খেয়ে না ঘুমায় আর কি, সবাই যাতে অন্তত একটু ভরা পেটে রাতে ঘুমায় আর কি। অসহায় নিরন্ন মানুষ আসছেন এখানে, ভালো কাজের বিনিময়ে খেতে পারছেন পেট পুরে। ভালো কাজ, নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি। খিচুড়ি দিয়েছে, মুরগি দিয়েছে। যখন তারা খাবার খেয়ে একটা হাসি দেয়, তৃপ্তির একটা হাসি দেয়, এই হাসি দেখে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। রমজানে দুপুরের খাবারের পরিবর্তে ইফতার করানো হচ্ছে 7,000 মানুষকে এবং সেহরিতে খাবার দেওয়া হচ্ছে প্রায় 1,000 মানুষকে। দিনে একটি মাত্র ভালো কাজ করে যে কেউ খেতে পারেন বিনামূল্যের এই খাবার। সমাজের বিত্তবানদের এই উদ্যোগে এগিয়ে আসার প্রত্যাশা করছে ভালো কাজের হোটেলের এই তরুণেরা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। সংঘাত বন্ধে উভয় পক্ষকে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফেরার অনুরোধ করেছে চীন, রাশিয়া, ইরান এবং জাতিসংঘ। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ও সামরিক অভিযানের ঘোষণায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। তীব্র আকার ধারণ করেছে সীমান্ত সংঘাত। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে পরাশক্তিগুলো। চীন জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বেইজিং। হামলা বন্ধে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষ চাইলে মধ্যস্থতা করতে আগ্রহী মস্কো। এদিকে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শুক্রবার এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমে দুই দেশের মতপার্থক্য মীমাংসা করা উচিত। সংকট নিরসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। সৌদি আরবও দুই দেশকে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। পাক আফগান সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। শুক্রবার এক বিবৃতিতে তিনি দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। দুই প্রতিবেশী দেশের উত্তেজনা প্রশমনে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের বার্তা দিয়েছে পরাশক্তিগুলো। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।